নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আপনাদের জীবনের অনেক গভীরে আলোড়ন তুলবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক, কিন্তু তার অনুভূতির কথাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি। তার অনুরোধেই এই বিশেষ গল্পটি। আমার এই চ্যানেলে আপনারা সবসময়ই গভীর আবেগে এবং রোমাঞ্চকর গল্প শুনে এসেছেন। আজও তার ব্যতিক্রম হবে না। তবে আজ যে গল্পটি শোনাব তা একটু অন্যরকম। এর মধ্যে লুকিয়ে আছে কিছু গভীর অনুভূতি, কিছু সামাজিক বিধিনিষেধের বেড়াজাল আর এক অসমাপ্ত অথচ তীব্র রোমাঞ্চকর টান। গল্পের গভীরে যাওয়ার আগে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। এই গল্পটি পুরোটা শুনুন। অনেক সময় কিছু বিশেষ অনুভূতি, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা কেবল আন্তরিক মন দিয়েই বোঝা যায়। আর হ্যাঁ, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রেশমি, বয়স ২৬, বিবাহিত, স্বামী অভিক, কর্মসূত্রে প্রবাসী। সেই যে আমার জীবনে কতটা বড় শূন্যতা তৈরি করে রেখেছে তা আমি নিজেও হয়তো পুরোটা বুঝিনি এতদিন। অভিক একজন ভালো মানুষ, কিন্তু তার অনুপস্থিতি এক ধরনের স্থবিরতা এনে দিয়েছিল আমার জীবনে। আমাদের সংসার, আমাদের চারপাশের জগৎ সবকিছুই কেমন যেন এক ছকে বাঁধা। আমি, আমার শাশুড়ি, ভাসুর, দেবর সবাই মিলেমিশে থাকি। আমি এই বাড়ির নতুন বউ, তাই সবসময় এক ধরনের সংযত আচরণ বজায় রাখার চেষ্টা করি। কিন্তু মন তো, সে কি আর সমাজের নিয়ম মানে? আমার ভাসুর অরিন্দম দা, ওর বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু ছিলেন। সেই বন্ধুর এক শিক্ষক ছিলেন এবং সেই শিক্ষকের আবার এক ভাই। হ্যাঁ, একটু জটিল শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। সেই ভাইয়েরই এক কাজিন রাহুল, সেই আমার জীবনের সেই আনএক্সপেক্টেড এন্ট্রি। অভিক যখন বিদেশে, তখন বাড়িতে প্রায়ই সব পুরুষ মানুষ ব্যস্ত থাকে। আমি একা, কখনো বা শাশুড়ি বা দেবর তনুজের সঙ্গে সময় কাটাই। রাহুল প্রথম এসেছিল একটা পারিবারিক অনুষ্ঠানে, অরিন্দমদার বাবার বন্ধুর বাড়িতে। তখন আমি অভিককে বিয়ে করে নিই। ওর সাথে প্রথম দেখা। কেমন শান্ত সৌম্য চেহারা, কিন্তু চোখে এক ধরনের গভীরতা ছিল যা আমাকে সেদিনই আকর্ষণ করেছিল। ওর সাথে কথা হয়েছিল খুব কম, কিন্তু ওর উপস্থিতি আমাকে কেমন যেন শিহরিত করেছিল। অভিক যখন বিদেশে গেল, তখন প্রথমবার রাহুল আমাদের বাড়িতে এলো, অরিন্দমদার নিমন্ত্রণেই। কারণ পারিবারিক সূত্রে এক ধরনের যোগসূত্র ছিল। প্রথম প্রথম ওর আসাটা খুব স্বাভাবিক মনে হয়েছিল। ও আসত, চা খেত, আমার শাশুড়ির সাথে দু একটা কথা বলতো, আর আমার দিকে আর চোখে তাকাত। আমি তখন নিজেকে সামলে নিতাম, ভাবতাম অভিকের অনুপস্থিতিতে এমনিতেই মনটা একটু নরম থাকে, তাই ওর সাধারণ সৌজন্যকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। কিন্তু ভুল ভাঙল যখন, তখন আমার নিজেরই শরীর হিম হয়ে গেল। একদিন অভিক ফোন করেছিল রাতে। আমি তখন বারান্দায় একা দাঁড়িয়েছিলাম, আকাশ ভরা তারা। অভিকের গলাটা বড্ড অচেনা লাগছিল। ও বলছিল ওর কাজ কেমন চলছে, কবে ফিরবে। আমি হ্যাঁ না উত্তর দিচ্ছিলাম। ঠিক তখনই রাহুল আমার পাশে এসে দাঁড়াল। আমার খেয়াল ছিল না কখন ও এসে আমার পেছনে দাঁড়িয়েছে। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমার হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচায় ধুকপুক করছিল। অভিক তখনও ফোনে বলছিল, রেশমি, শুনছ? কেমন যেন অন্যমনস্ক লাগছ আজ। আমি কিছু বলার আগেই রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার বর কি জানে রাতের এই নিস্তব্ধতায় কে তোমার পাশে থাকে? আমি চমকে উঠলাম। ওর গলার স্বরটা কেমন যেন অন্যরকম ছিল। একটা রেশ ছিল যা আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল। আমি কোনো মতে ফোনটা কেটে দিলাম। তারপর রাহুলের দিকে ঘুরলাম। ওর চোখ দুটোই কেমন একটা নেশা ছিল। সেই গভীরতা যা সেদিন প্রথম দেখেছিলাম, আজ তা আরও তীব্র। রাতের আবছা আলোয় ওর মুখটা আরও মোহময় লাগছিল। আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম এটা ঠিক নয়। অভিক আমার স্বামী, আমি এক ম্যারিড ওম্যান, কিন্তু ওর স্পর্শ, ওর উপস্থিতি আমাকে এক অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। রাহুল, এটা ঠিক হচ্ছে না, আমি মিনমিনে গলায় বললাম। ঠিক বেঠিক সব নিয়ম আমরাই তৈরি করি রেশমি, কিন্তু কিছু অনুভূতি আছে যা সব নিয়ম ভেঙে দেয়, ও বলল। ওর কণ্ঠস্বর যেন আমার শিরায় শিরায় বিষের মতো ছড়িয়ে পড়ছিল। ওর চোখে চোখ রেখে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। অভিকের মুখটা ফ্লিটিংলি আমার মনে পড়ল, কিন্তু তা ক্ষণিকের জন্য।
রাহুলের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমার সব দ্বিধা, সব ভয় যেন কোথায় উবে যাচ্ছিল। ওর আঙুলগুলো আমার হাতের তালুতে আলতোভাবে ঘুরছিল। আমি যেন অবশ হয়ে গিয়েছিলাম। আমার খুব ভয় করছে রাহুল, আমি আবার বললাম। এবার যেন নিজের কানেই শুনলাম না। ভয়ের মধ্যেই তো আসল আনন্দ লুকিয়ে থাকে রেশমি, আর ভালোবাসার উন্মাদনা। কিচ্ছু ভেবো না, শুধু অনুভব করো। ও আমার কানের কাছে মুখ এনে বলল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের মধ্যে আছি, যেখানে শুধু আমি আর রাহুল। চারপাশের জগৎ, অভিক, সমাজ সব কিছুই অর্থহীন, কেবল এই মুহূর্তটা সত্যি। ওর উষ্ণতা, ওর শরীরের গন্ধ, ওর নিবিড় উপস্থিতি সবকিছুই আমাকে গ্রাস করছিল। তারপর যা হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। ওর ঠোঁট আমার ঠোঁটের উপর নেমে এলো। প্রথম স্পর্শে যেন আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল। একটা গভীর তীব্র চুম্বনে আমরা একে অপরের মধ্যে মিশে গেলাম। আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। ওর আলিঙ্গনে আমি যেন গলে যাচ্ছিলাম। এই নিষিদ্ধ প্রেম, এই অনৈতিক টান সবকিছুই তখন তুচ্ছ মনে হচ্ছিল। কেবল এই তীব্র রোমাঞ্চকর উত্তেজনা, এই নিষিদ্ধ শিহরণ, এটাই ছিল সত্যি। সেই রাতটা ছিল এক নতুন ভোরের সূচনা অথবা এক গভীর অন্ধকারের প্রবেশদ্বার। আমি বুঝতে পারছিলাম না, কেবল অনুভব করছিলাম। রাহুলের স্পর্শ, ওর নিঃশ্বাস, আমাদের নিবিড়তা যেন এক নেশা। সেই নেশায় আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। পরের দিনগুলো কাটল এক নতুন দোলাচলে। দিনের বেলায় আমি আবার সেই সাধারণ রেশমি, যে বাড়ির কাজ করে, শাশুড়ির দেখাশোনা করে, তনুজের সাথে গল্প করে। কিন্তু রাতে যখন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, তখন আমার মন ছুটে যায় রাহুলের কাছে। ওর কথাগুলো, ওর স্পর্শ, সেই নিষিদ্ধ মুহূর্তগুলো সবকিছু যেন আমাকে তাড়া করে ফেলে। রাহুল প্রায়ই আসত, কখনো দিনের বেলায়, কখনো বা রাতে, যখন অভিক ফোন করত না। আমাদের দেখা হতো লুকোচুরি খেলার মতো, কখনো বারান্দায়, কখনো বা রান্নাঘরের এক কোণে, কখনো বা আমার শোভার ঘরে, যখন শাশুড়ি বা তনুজ ঘুমিয়ে পড়ত। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরপুর, প্রতিটি স্পর্শ ছিল নিষিদ্ধ রোমাঞ্চে মোড়ানো। আমার মনে ভয় কাজ করত, যদি অভিক জানতে পারে, যদি বাড়ির কেউ জানতে পারে। কিন্তু সেই ভয়ের চেয়েও তীব্র ছিল রাহুলের প্রতি আমার টান। ওর চোখে চোখ রেখে আমি সব ভুলে যেতাম। ওর গভীর চাহনি, ওর দৃঢ় আলিঙ্গন যেন এক তীব্র মাদকতা। একদিন অভিক হঠাৎ জানালো যে সে দুদিনের জন্য দেশে ফিরছে। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি জানতাম এই কদিন রাহুলকে আর দেখা যাবে না, হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু তার চেয়েও বড় ভয় ছিল অভিকের সামনে কি করে থাকবো আমি। আমার ভেতরের এই পরিবর্তন, এই গোপন টান ও কি টের পাবে? আমার বুকটা থুকপুক করছিল। অভিকের ফেরার আর মাত্র একদিন বাকি। সেদিন বিকেলে রাহুল এলো। ওর মুখটা কেমন যেন ভার ছিল। শুনেছ? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তাই আজ শেষবারের মতো এলাম, ও বলল। ওর চোখেও সেই বিষণ্ণতা। শেষবারের মতো? আমার গলা কাঁপছিল। জানি না রেশমি, এই পরিস্থিতি ও বলতে গিয়েও থেমে গেল। আমরা বারান্দায় পাশাপাশি বসেছিলাম। রাতের আকাশ তখনও তারাদের আলোয় ভরা, কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না, কেবল এক তীব্র অস্থিরতা। আমি অভিকের সামনে দাঁড়াতে পারবো না রাহুল, আমার ভয় করছে, আমি বললাম। ভয় পেও না, ও কিছু বুঝবে না, আর আমি তো আছি। ও আমার হাতটা ধরল। ওর স্পর্শে সেই আগের মাদকতা ছিল না, ছিল এক ধরনের হাহাকার। তবে কেন শেষবারের মতো? আমার চোখ জলে ভরে আসছিল। কারণ এটা ঠিক নয় রেশমি, আমরা দুজনেই জানি। অভিক যখন ফিরবে তখন। ও আমার দিকে তাকালো। ওর চোখে এক ধরনের গভীর বেদনা। তখন কি? আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। তখন এই সব কিছুর অর্থ বদলে যাবে। এই লুকোচুরি, এই নিষিদ্ধ টান সবকিছুই হয়তো শেষ হয়ে যাবে, ও বলল। হঠাৎ ও আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখ দুটোই সেই আগের তীব্রতা। কিন্তু তার আগে ও আমার কানের কাছে মুখ আনল। আমার সারা শরীর আবার কেঁপে উঠল। আমি জানি অভিক ফিরছে, আমি জানি সবকিছু বদলে যাবে। কিন্তু এই মুহূর্তটা, এই নিষিদ্ধ আকর্ষণ, এটা কি সত্যিই শেষ হয়ে যাবে? আমি ওর চোখে চোখ রাখলাম। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অভিকের মুখটা আবার মনে পড়ল, কিন্তু এবার আমি নিজেকে আটকাতে পারলাম না। এই তীব্র আবেগ, এই নিষিদ্ধ টান, এটা কি আমাকে ধ্বংস করবে নাকি বাঁচাবে? পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আশা করি আপনারা গল্পটি উপভোগ করেছেন। আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্বটি শোনাই? কমেন্ট করে জানান। আর নতুন নতুন রোমাঞ্চকর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।